Ladies and gentlemen, welcome to PRC Foundation. কেমন আছো সবাই? তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ডিসকাস ম্যাথু আর্নল্ড অ্যাজ এ ক্রিটিক উইথ রেফারেন্স টু দ্য স্টাডি অফ পোয়েট্রি। স্টাডি অফ পোয়েট্রি অনুযায়ী আমরা ম্যাথু আর্নল্ডকে কিভাবে গাইস ক্রিটিক হিসেবে প্রমাণ করতে পারি সেই বিষয়টা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। তো ম্যাথু আর্নল্ড একাধারে তিনি একজন সোশিয়াল ক্রিটিক, লিটারারি ক্রিটিক, ম্যাথু আর্নল্ডের ভার্সেটাইল কোয়ালিটি রয়েছে ক্রিটিকের জন্য। তিনি একজন এডুকেশনাল ক্রিটিকও অবশ্য। তো এখানে গাইস মূল যেটা ব্যাপার হচ্ছে যে তোমরা নিজেদের মতো করে একটা ইন্ট্রোডাকশন ক্রিয়েট করে নেবে এই প্রশ্নটার জন্য। আর প্রারম্ভিক কিছু ইনফরমেশন ম্যাথু আর্নল্ড সম্পর্কে বলি, যে ম্যাথু আর্নল্ডের লাইফ ডিউরেশন হচ্ছে 1822 টু 1888, 1822 সাল থেকে 1888 সাল পর্যন্ত। তো এই লেকচারটার নোট পেতে তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে নোটটাকে কালেক্ট করতে পারো, অথবা আমাদেরকে ফোন করার মাধ্যমে তোমরা নোটটাকে কালেক্ট করতে পারো। তো গাইজ এখানে একটা ব্যাপার বলে রাখি যে তোমরা ভিডিওতে আসলে লাইক শেয়ার কম দিচ্ছ, এবং লাইক শেয়ার কম দেওয়ার কারণে কিন্তু বিষয়টা খুব খারাপ লাগছে। লাইক শেয়ার একটু বেশি করে দেবে এবং কমেন্টস করবে প্রচুর পরিমাণে, তাহলে ইন্সপায়ারেশন মিলবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এই লাইক শেয়ার এবং কমেন্টস করা, কারণ এটার মাধ্যমে কি হয় যে কৃতজ্ঞতা প্রকাশের একটা উত্তম প্রক্রিয়া এটা, ঠিক আছে? তো ম্যাথু আর্নল্ড ক্রিটিক হিসেবে আমরা তাকে কিভাবে প্রমাণ করব, এর জন্য আমি কিছু পয়েন্ট আউট করেছি। এগুলোকে তোমরা যদি প্রমাণ করে দাও বা এগুলোকে যদি ডিসক্রাইব করে দাও উইথ লজিক্যাল কনসেপশন, তাহলে কিন্তু ম্যাথু আর্নল্ডকে তুমি ক্রিটিক হিসেবে প্রমাণ করতে পারবে। ফার্স্ট অফ অল যেটা দেখানো হয়েছে যে ম্যাথু আর্নল্ড বলেছে যে পারপাস অফ ক্রিটিসিজম, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, পারপাস অফ ক্রিটিসিজম। তো ম্যাথু আর্নল্ড বলছে যে ক্রিটিসিজমের পারপাস যেটা, সেটা হচ্ছে সবচাইতে বেস্ট জানা, এটা হচ্ছে ক্রিটিসিজমের পারপাস। দ্যাট মিনস তুমি যদি একজন ক্রিটিক হতে চাও, তাহলে তোমাকে সবচাইতে ভালো জানতে হবে। কোন জিনিসগুলো জানতে হবে? পৃথিবীতে জ্ঞান অর্জন করতে হবে, যে জ্ঞানগুলো পৃথিবীতে মানুষরা অর্জন করে, যে চিন্তা চেতনাগুলো মানুষের মধ্যে বিরাজমান থাকে, এই চিন্তা চেতনা এবং জ্ঞানগুলোকে তোমাকে ব্যাপকভাবে অর্জন করতে হবে। এটা হচ্ছে ক্রিটিসিজমের ফার্স্ট পারপাস। এবং দ্বিতীয় পারপাস হচ্ছে তোমাকে যেটা করতে হবে, ম্যাথু আর্নল্ড যে রেফারেন্সটা দিচ্ছে গাইস, সেটা হলো যে ক্রিয়েটিভ জিনিয়াসের একটা প্রবাহ বইয়ে দিতে হবে, ক্রিয়েটিভ জিনিয়াসের একটা ফ্লো সৃষ্টি করতে হবে। তাহলেই একজন ক্রিটিক সবচেয়ে ভালো সমাদৃত হবে এবং সে অ্যাকসেপ্টেড হবে, ঠিক আছে? তাহলে পারপাস অফ ক্রিটিসিজম বলতে এখানে আমরা মূলত কয়টা পয়েন্ট পাচ্ছি? দুইটা পয়েন্ট পাচ্ছি। এক নম্বর হচ্ছে যে নোয়িং দ্য বেস্ট, নোয়িং দ্য বেস্ট, এটা একটা পয়েন্ট, সবচেয়ে উত্তম জানতে হবে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ক্রিটিসিজমের জন্য দ্বিতীয় পারপাস যেটা, সেটা হলো যে ক্রিয়েটিভ ফ্লো, এই জিনিয়াস একটা ফ্লো প্রবাহিত করতে হবে এবং একটা ঝর্ণা ধারা প্রবাহিত করে দিতে হবে। তো গাইস সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হলো যে টুলস অফ ক্রিটিসিজম। আর ক্রিটিসিজমের এরকম পারপাস তিনি দেওয়ার কারণে কিন্তু ম্যাথু আর্নল্ড পরবর্তী ক্রিটিকদেরকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। তার মধ্যে হচ্ছে অ্যালেন টেইট এবং টি.এস. ইলিয়ট অন্যতম। দেখো, টি.এস. ইলিয়টের মতো একজন ক্রিটিককে যে প্রভাবিত করতে পারে, তার এক্সট্রাঅর্ডিনারি জিনিয়াস না থাকলে কিন্তু অন্তত টি.এস. ইলিয়টের মতো ক্রিটিককে প্রভাবিত করা যায় না। তো সেকেন্ড পয়েন্ট যেটা আসবে গাইস, সেটা হলো যে টুলস অফ ক্রিটিসিজম। কি কি টুলস প্রয়োজন ক্রিটিসিজমের জন্য? তো এটার জন্য ম্যাথু আর্নল্ড কি করেছে? টাচস্টোন মেথডের প্রয়োগ করেছে। টাচস্টোন মেথডটা কি? টাচস্টোন মেথড হচ্ছে ম্যাথু আর্নল্ডের মতে যেটা একটা সায়েন্টিফিক প্রক্রিয়া ইভ্যালুয়েশন করার জন্য, কম্পেয়ার এবং অ্যানালাইসিসের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? কম্পেয়ার এবং অ্যানালাইসিসের দ্বারা ইভ্যালুয়েশন করার জন্য টাচস্টোন মেথডটা কি? একটা হচ্ছে সায়েন্টিফিক প্রক্রিয়া। তাহলে এই জন্য ম্যাথু আর্নল্ড বলছে যে ক্রিটিসিজমের প্রাইমারি টুল যেটা, সেটা হচ্ছে কম্পেয়ার অ্যান্ড অ্যানালাইসিস। অর্থাৎ তোমাকে কি করতে হবে একজন ক্রিটিক হিসাবে? লিটারারি ক্রিটিসিজমগুলো, সাহিত্যিক যে কাজ যেগুলো আছে সেগুলোকে সমালোচনা করতে হবে এবং তুলনা এবং বিশ্লেষণের মাধ্যমে, এবং এইভাবেই ক্লাসিক এবং নন ক্লাসিক, গুড পোয়েট, গ্রেট পোয়েট এবং আইডিয়াল পোয়েট, এগুলোকে ফাইন্ড আউট করা কিন্তু সম্ভব হবে। দ্যাট হ্যাজ বিন অ্যাসর্টেড বাই ম্যাথু আর্নল্ড ইন দ্য সেমিনাল এসে The Study of Poetry, published at first in 1888 and finally in a text or book in 1888. অর্থাৎ 1880 সালে সর্বপ্রথম পাবলিশ হলো এবং একটা বুক আকারে 1888 সালে কিন্তু পাবলিশ হলো। নেক্সট পয়েন্ট যেটা আমরা পাচ্ছি গাইস একজন ক্রিটিক হিসেবে ম্যাথু আর্নল্ডের মধ্যে, সেটা হচ্ছে
সোশ্যাল রোল অফ পোয়েট্রি। একজন ক্রিটিক হিসেবে ম্যাথু আর্নল্ড বলছে যে কবিতার কি থাকতে হবে, সামাজিক ভূমিকা থাকতে হবে। এবং ম্যাথু আর্নল্ড বলছে এ ক্রিটিক ইজ এ সোশ্যাল বেনিফ্যাক্টর। একজন বেনিফ্যাক্টর শব্দের অর্থ কি? হিতকারী, যে সমাজের উপকার করে থাকে। এই জন্য ম্যাথু আর্নল্ড বলছে যে কবিতা লিখতে হলে যারা পোয়েট আছে, আর্টিস্ট আছে, ক্রিয়েটিভ আর্টিস্ট, কবিদেরকে ম্যাথু আর্নল্ড তার ভাষায় ক্রিয়েটিভ আর্টিস্ট বলেছে। এই ক্রিয়েটিভ আর্টিস্ট হতে হলে অবশ্যই সামাজিক ভূমিকা পালন করতে হবে। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা ম্যাথু আর্নল্ডের কাছে একজন ক্রিটিক হিসেবে, সেটা হচ্ছে কালচারাল অ্যান্ড সোশ্যাল ভ্যালুস হচ্ছে সিনোনিমাস। অর্থাৎ তিনি এটা বিশ্বাস করেন যে সাংস্কৃতিক মূল্যবোধ থেকেই সামাজিক মূল্যবোধ তৈরি হয়। আসলে কথা ঠিক, কারণ ইন্ট্রোডাকশন টু কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজমে কিন্তু এখানে এডওয়ার্ড ওয়েলেজ সেড এটাই দেখিয়েছেন যে যে সংস্কৃতিটা থাকবে সেইভাবে সামাজিক মূল্যবোধ তৈরি হবে। যেমন থার্ড ওয়ার্ল্ডের পিপুলের সংস্কৃতি হচ্ছে সবসময় নিজেদের মধ্যে কম্পিটিশন করা, কম্পেয়ার করা, একজন অন্যজনের ভালোটা দেখতে না পারা। এবং দ্বিতীয় নম্বর ব্যাপার হচ্ছে এরা থার্ড ওয়ার্ল্ডের পিপুলরা হচ্ছে মাইন্ড ডিডেন্ট বলতে মিন মাইন্ডেড, মনের দিক থেকে খুব নিচু এবং মনটা মরা মন। তো এই জন্য ম্যাথু আর্নল্ড বলছে যে কালচারাল ভ্যালুস থাকতে হবে। আর কালচারাল ভ্যালুস কেন কবিতায় থাকতে হবে? কারণ কালচারাল ভ্যালুস আমাদেরকে প্রিন্সিপালস দিয়ে থাকে, আমাদেরকে নীতি শিখিয়ে থাকে। এজন্য কবিতা লেখার জন্য অবশ্যই সামাজিক মূল্যবোধ এবং সাংস্কৃতিক মূল্যবোধ এর দিকে খুবই দৃষ্টি দিতে হবে। যদি এর দিকে দৃষ্টি না দেওয়া যায় তাহলে একজন ক্রিয়েটিভ আর্টিস্টকে আমরা কখনোই ক্রিয়েটিভ আর্টিস্ট হিসাবে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবো না। তো গাইজ, নেক্সট পয়েন্ট যেটা আসে সেটা হচ্ছে মোরালিস্ট। ম্যাথু আর্নল্ড আসলে একজন ক্রিটিক হিসাবে তিনি একজন মোরালিস্ট বলতে আমরা বুঝি যিনি প্রিন্সিপালস নিয়ে কথা বলেন, নীতি বাক্য নিয়ে কথা বলেন। এই জন্য ম্যাথু আর্নল্ড কি বলেছে, কি মতামত দিয়েছে যে একটা কবিতা যদি নীতি থেকে ভিন্ন হয় তাহলে সেই কবিতাটাতে আসলে কোনো কবিতাই না, তার মধ্যে সেই কবিতার মধ্যে কোনো প্রিন্সিপাল থাকতে পারে না। আর একটা কবিতা যদি নীতির প্রতি উদাসীন হয় তাহলে এই কবিতাটা মূলত কি 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 দেখানো হচ্ছে যে এটা কোনো কবিতাই না, এটাকে কখনোই ইভ্যালুয়েট করা যাবে না। কারণ এখানে ম্যাথু আর্নল্ড যে বিষয়টাকে তুলে ধরেছেন সেটা হচ্ছে টাচস্টোন মেথডের মাধ্যমে যে কবিকে ক্লাসিক হতে হলে হাই সিরিয়াসনেস থাকতে হবে অ্যান্ড ফ্রি ফ্রম শার্লাটনিজম শব্দের অর্থ হচ্ছে ফেক আইডিয়াস। ফেক অ্যান্ড ফলস আইডিয়াসকে শার্লাটনিজম বলা হয়। তো একটা কবিকে কবিতা লেখার জন্য ফেক আইডিয়াস থেকে কি থাকতে হবে, পৃথক থাকতে হবে। এবং এখানে তিনি অ্যারিস্টোটলের কথা বলেছেন, যে অ্যারিস্টোটল বলেছে যে কবিতা হচ্ছে হিস্ট্রির চাইতে সুপিরিয়র। এর কারণ হচ্ছে হাই সিরিয়াসনেস থাকার কারণে। এবং দ্য স্টাডি অফ পোয়েট্রি এই এসেটাতে কিন্তু ম্যাথু আর্নল্ড কবিতাকে কিন্তু সায়েন্স, ফিলোসফি, রিলিজিয়ন এগুলোর চাইতে উৎকৃষ্ট বলেছে। কারণ কি? কবিতায় ম্যাথু আর্নল্ডের বিশ্বাস হচ্ছে এটা যে প্রপার ইন্টারপ্রিটেশন অফ লাইফ, প্রিন্সিপালস অফ লাইফ এটা কবিতায় পরিপূর্ণভাবে থাকে। যার কারণে কিন্তু ম্যাথু আর্নল্ড কবিতাকে এগুলোর চাইতে শ্রেষ্ঠ হিসাবে কিন্তু ঘোষণা দিচ্ছে। এবং টাচস্টোন মেথড প্রয়োগ করার মাধ্যমে ম্যাথু আর্নল্ড যে বিষয়টা করেছে সেটা হচ্ছে ক্লাসিক অ্যান্ড নন ক্লাসিককে ফিক্সড করেছে। আর এর পিছনে কারণটা হলো যে ক্লাসিক্সদের মধ্যে হাই সিরিয়াসনেস অর ইন্টারপ্রিটেশন অফ লাইফ অর ক্রিটিসিজম অফ লাইফ ব্যাপকভাবে পরিলক্ষিত হবে। আর নন ক্লাসিকদের মধ্যে যদিও তারা জিনিয়াস কিন্তু তাদের মধ্যে এগুলো অতটা পারফেক্টলি পরিলক্ষিত হবে না। এবার নেক্সট পয়েন্ট যেটা আসে যে ক্রিটিক হিসেবে ম্যাথু আর্নল্ডের, সেটা হচ্ছে অ্যাডিয়ারেন্স টু ক্লাসিক্যাল রুলস অর ক্লাসিসিজম। ম্যাথু আর্নল্ড একজন ক্রিটিক হিসেবে পাস্টের উপরে কিন্তু বেশি ডিপেন্ডেন্ট হয়েছে। তার মতামত হচ্ছে যে ক্লাসিসিজমের উপরে ভিত্তি করেই, অর্থাৎ অতীতের উপরে ভিত্তি করে বর্তমান কবিতাটাকে সৃষ্টি করতে হবে। আর এর জন্য তিনি কি করেছেন, চসার থেকে শুরু করে অনওয়ার্ড ভিক্টোরিয়ান পিরিয়ড পর্যন্ত যত কবি আছে তাদেরকে কিন্তু অ্যানালাইসিস করেছেন এবং টাচস্টোন মেথডটাকে প্রয়োগ করার মাধ্যমে স্যানজিউর করেছে কিভাবে দেখো, বা সেন্সর করেছে বা অনুমোদন করেছে কিভাবে, সমালোচনা করেছে বা অনুমোদন করেছে কিভাবে। যেমন তিনি হচ্ছে যে গ্রিক সাহিত্যিকদের থেকে হোমারকে অ্যানালাইসিস করেছে, কম্পেয়ার করেছে, ল্যাটিন থেকে ডান্টেকে কম্পেয়ার করেছে, বা নর্দার্ন অ্যান্ড সাউদার্ন ফ্রেঞ্চ পোয়েটসদেরকে কিন্তু কম্পেয়ার অ্যান্ড অ্যানালাইসিস করেছে, স্কটিশ পোয়েট বার্নসকে অ্যানালাইসিস করেছে।
এইভাবে অ্যানালাইসিস করার পরে দেখিয়েছে যে মিল্টন, ডান্টে, হোমার এরা হচ্ছে কি ক্লাসিক্যাল পোয়েট, ইভেন টমাস গ্রে, তারপর হচ্ছে জন কিটস, উইলিয়াম শেক্সপিয়ার, এরা হচ্ছে ক্লাসিক্যাল পোয়েটস। ওকে, বাট এখানে বলছে যে ড্রাইডেন, পোপ, চসার, ইভেন শেলি এরা ক্লাসিক্যাল পোয়েট না, যদিও এদের মধ্যে ক্রিয়েটিভ জিনিয়াস আছে, তারপর এরা ক্লাসিক্যাল পোয়েট না, কারণ এদের কবিতায় হাই সিরিয়াসনেস বা ক্রিটিসিজম অফ লাইফের ব্যাপক পরিমাণে ল্যাকিংস রয়েছে। তাহলে ম্যাথিউ আর্নল্ডকে ক্রিটিক হিসেবে প্রমাণ করার জন্য তোমরা এই পয়েন্টগুলো যদি বিশ্লেষণ করে দাও তাহলে কিন্তু ক্রিটিক হিসেবে প্রমাণ হয়ে যাবে। তো ক্রিটিক হিসেবে প্রমাণ করার জন্য বা যদি কোনো তুমি তত্ত্ব আলোচনা করো তাহলে সেখানে অবশ্যই সমালোচনা দিতে হবে। তো ম্যাথিউ আর্নল্ড ক্রিটিক হিসেবে তারও কিছু লিমিটেশনস রয়েছে, এগুলো ক্রিটিকরা কিন্তু আবিষ্কার করেছেন। যেমন প্রথম নম্বর লিমিটেশন যেটা দেখানো হয়েছে এখানে, সেটা হচ্ছে যে ম্যাথিউ আর্নল্ডের ইভ্যালুয়েশনটা জন কিটসকে একটু বেশি হয়ে গিয়েছে, আর পিবি শেলিকে বা পোপ ড্রাইডেন এদেরকে ইভ্যালুয়েশনটা কম করেছে। কারণ জন কিটস যে সেন্টিমেন্টাল কি লিখেছিল, যে লাভ লেটার ফেনি ব্রাউনের কাছে, সেই লাভ লেটারগুলো ম্যাথিউ আর্নল্ডের কাছে ব্যাপক পরিমাণে সমাদৃত হয়েছে, কিন্তু পিবি শেলির মতো একজন জাইগেন্টিক পোয়েটকে কিন্তু ম্যাথিউ আর্নল্ড সেভাবে ইভ্যালুয়েট করতে পারেনি। কারণ পিবি শেলি তার কবিতায় অনেক কথা বলেছে যেগুলো কিন্তু ইন্টারপ্রিটেশন অফ লাইফ, ক্রিটিসিজম অফ লাইফ, হাই সিরিয়াসনেস এগুলো কিন্তু বহন করে। অ্যাজ ফর এক্সাম্পল আমরা উদাহরণস্বরূপ এটা বলতে পারি, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। আসলেই তো তাই, শীত যদি আসে তাহলে কি বসন্ত দূরে থাকতে পারে? তার মানে কি দুঃখ আসলেই সুখটা তার সাথেই থাকে। এই যে এই বিষয়টা, দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। এবং দ্বিতীয় নাম্বার যেটা সমালোচনা সেটা হচ্ছে ম্যাথিউ আর্নল্ডকে স্যাটিরিক্যাল ক্রিটিক বলা হয়েছে। ক্রিটিসিজমের সংজ্ঞা যেটা, সেখান থেকে ম্যাথিউ আর্নল্ড একটু বেশি লিমিটেশনটাকে ক্রস করেছেন। কারণ ক্রিটিসিজমের সংজ্ঞা হচ্ছে ক্রিটিসিজম মিনস দ্য প্রসেস অফ ইভ্যালুয়েশন অ্যান্ড রিজেকশন ফর দ্য পারপাস অফ পিউরিফিকেশন। অর্থাৎ ক্রিটিসিজম বলতে মূল্যায়ন এবং প্রত্যাখ্যানের একটা প্রক্রিয়া, শুধুমাত্র পিউরিফিকেশন বিশুদ্ধকরণের উদ্দেশ্যে। কিন্তু এখানে ম্যাথিউ আর্নল্ড কি স্যাটিরিক্যাল ক্রিটিক হিসেবে প্রমাণিত হয়েছেন, তিনি খুব দ্রুত সিদ্ধান্ত দিয়েছেন। এই বিষয়টা কিন্তু ক্রিটিকদের কাছে সমালোচনার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। নেক্সট পয়েন্ট যেটা, সেটা হলো যে ম্যাথিউ আর্নল্ডের যে টাচস্টোন মেথড, এটা খুব একটা সেফটি সম্পূর্ণ না। এই বিষয়টা সম্পর্কে ক্রিটিকরা কিন্তু সমালোচনা করেছেন। আর লাস্টলি তুমি লিমিটেশন যেটা দেখাতে পারো, যে ম্যাথিউ আর্নল্ড যে হিস্টোরিক্যাল নলেজ বা সেন্সের কথা বলেছেন, এই সেন্সটাও যথেষ্ট পরিপূর্ণ না, এটাও ক্রিটিকদের মতে একটা লিমিটেশন। তো আশা করছি তোমরা এই লেকচারটা থেকে অনেক উপকৃত হবে, এবং উপকৃত যদি হও তাহলে তোমার এটা মোরাল রেসপন্সিবিলিটি যে ভিডিওটা তুমি শেয়ার করার মাধ্যমে তুমি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করবে এবং একজন নীতিবান মানুষ হিসাবে সমাজে জীবনযাপন করবে ইনশাআল্লাহ। যদি শেয়ার না করো তাহলে কি অন্যরা উপকার থেকে বঞ্চিত হলো, আর তুমি একজন সোশিয়াল বেনিফিক্টর কিন্তু হতে পারলে না, সামাজিক একজন হিতকারী হতে পারলে না। কারণ তুমি যদি এই ভিডিওটা থেকে উপকৃত হও তাহলে তোমার মতো যে অন্যজন দেখলেও সেও কিন্তু উপকৃত হবে বলেই আমি প্রত্যাশা রাখি ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার, হ্যাভ এ গুড ডে।